আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আগুন, অগ্নিগর্ভ পিওকেতে সেনার গুলিতে প্রাণ হারালো 12 জন। স্বামীর বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না 19 বছরের তরুণীর, মর্মান্তিক ঘটনা কুলতলিতে। চাকরি বাঁচাতে চতুর্থ সন্তানকে জঙ্গলে ফেলে এলেন শিক্ষক বাবা, পাথরের নিচে রাত কাটিয়ে প্রাণে বাঁচল সদ্যজাত। বিজয়া দশমীতে অপারেশন সিঁদুর ব্যবহৃত অস্ত্রের পুজো করলেন বিএসএফ জওয়ানরা। গর্ভাবস্থায় গার্হস্থ হিংসার অভিযোগ মিথ্যে, প্রাক্তন স্ত্রী রীতাকে আইনি নোটিশ ধরালেন কুমার শানু। পুজোয় বাইকবাজদের দৌরাত্ম্য, ট্রাফিক আইন ভাঙায় 6000 জনকে জরিমানা। 1 মিনিটেই লন্ডভন্ড, টর্নেডো অ্যাক্স পেলে তছনছ সন্দেশখালীর শতাধিক বারে। যৌন হেনস্থার টার্গেট ছাত্রীদের আলাদা ঘর, দামি ফোন, দিল্লির বাবাকে নিয়ে দাবি প্রাক্তনীর। মধ্যপ্রদেশে দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন 6 জন, দুর্ঘটনায় মৃত 2। সোনামের মুক্তি রাজ্যে, রাষ্ট্রপতিকে চিঠি দিলেন স্ত্রী গীতাঞ্জলি। প্যান্ডেলে নবমীর পুজো দেখতে ভিড়, চট্টগ্রাম হিন্দু পরিবারের বাড়ি থেকে সোনা এবং নগদ চুরি। গণতন্ত্রের উপর আঘাত, ভারতের সবচেয়ে বড় বিপদ, ফের বিদেশে মোদির বিরুদ্ধে চড়া সুর রাহুলের। কক্সবাজারে বিসর্জনের সুরের সঙ্গে মিশল ফিলিস্তিন মুক্তির স্লোগান। বঞ্চিত বিজেপি নেতার পুজোয় আদি গেরুয়াদের রিইউনিয়ন, পদ্ম শিবিরে গুরুত্ব বাড়ছে পুরনোদের। সর্ষের মধ্যেই ভূত, মালদহে দুর্গা প্রতিমার সোনার গয়না চুরি, গ্রেফতার 2 সিভিক ভলান্টিয়ার। পুজো দেখতে বেরিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল 3 জনের, আহত 7, মর্মান্তিক দুর্ঘটনা ধূপগুড়িতে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। পুজোর মধ্যে একের পর এক দুর্ঘটনা, উৎসবের মধ্যে বিষাদের ছায়া। নবমীর রাতে স্বামীর বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না গৃহবধূর। মৃতের নাম দেবী মণ্ডল, বয়স 19। স্বামী মিলন মণ্ডলের বাড়ি কুলতলি থানার টাকসা গ্রামে। স্বামীর সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিলেন দেবী। রাস্তায় গাড়িতে তেল কম থাকায় জয়নগর জামতলা রোডের কয়ালের মোড়ের কাছে পেট্রোল পাম্প থেকে বাইকে তেলও ভরান। ততক্ষণেও সব ঠিক ছিল, কিন্তু কে জানতো তারপরেই তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। সূত্রের খবর, পেট্রোল পাম্প থেকে বের হওয়া মাত্রই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি সজোরে দেবীকে ধাক্কা মারে। মুহূর্তেই তিনি পাশে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জামতলায় জয়নগর কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর যায় পুলিশের কাছে। খবর পাওয়ার পর আসে কুলতলি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই সঙ্গে ঘাতক গাড়ির খোঁজ চালানো হচ্ছে। এদিকে পুজোর মধ্যে এই অকাল মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। শোকের ছায়া পাড়াতেও। ঝড় বৃষ্টির বিপদ সংকেত আগেই দিয়েছে হাওয়া অফিস। গভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 দিন ধরে চলবে ভারী বৃষ্টি। এর মধ্যে সব তছনছ করে দিল টর্নেডো। দশমীর বিকেলে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে আচমকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হলো কয়েকশো বাড়ি, আহত অন্তত 6 জন। বিদ্যুতের 15 থেকে 20টি খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকায়। সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত আগরহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় দশমীর বিকেলে হঠাৎ টর্নেডো শুরু হয়, আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়ি। প্রায় 15 থেকে 20টি ইলেকট্রিকের খুঁটি এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই ঝড়ের খবর পাওয়া মাত্রই ওই এলাকায় যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে উপযুক্ত ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়েছে বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ইতিমধ্যে এলাকায় বেশ কিছু মানুষের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে চাপা পড়ে যাওয়া এক মহিলা এবং এক ব্যক্তিকে উদ্ধার করে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন বিধায়ক সুকুমার মাহাতো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তার কাজ শুরু করেছেন বিধায়ক সুকুমার মাহাতো। দশমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে গিয়ে মৃত্যু হল ৩ জনের, আহত অন্তত ৭। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেপরোয়া গাড়ি পিষে মেরেছে ওই ৩ দর্শনার্থীকে। ধূপগুড়ি শহরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। পুজোর রঙিন আলো আর ভিড়ের মাঝে আচমকাই দ্রুতগামী এক স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে যায় দোকান এবং মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ের দিকে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় চারিপাশ। মৃতদের মধ্যে রয়েছেন সন্তোষ রায়, বয়স ৪৫, সুনীল কুমার বিশ্বাস, বয়স ৬৭ এবং ডোকসা রায়, বয়স ৪০। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপাইগুড়ির দিক থেকে আসা গাড়িটি সজোরে প্রথমে একটি মোটরসাইকেল এবং ২টি সাইকেলে ধাক্কা মারে। তারপর পরপর ২টি দোকানের ভেতর ঢুকে পড়ে সেই গাড়িটি। দোকানে তখন চলছিল চায়ের আড্ডা, আর ঠিক সেই সময় ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে দোকানের কাঠামো। কয়েক সেকেন্ডের মধ্যেই আর্তনাদে ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা ছুটে যান, উদ্ধার কাজ শুরু করে। ২ জন গাড়ির তলায় চাপা পড়ে থাকায় ক্রেন ডেকে তাদের বের করতে হয়। রক্তাক্ত অবস্থায় মোট ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েকজনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন সিপিএম কর্মীও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার। দুর্ঘটনার খবর ছড়াতে শোক আর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে ধূপগুড়ি। পুজোর উৎসবের ভিড়ে এমন ভয়াবহ মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা শহর। পুজোর ঠিক ১ সপ্তাহ আগে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা। শহরতলির বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দী হয়ে পড়ে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান একের পর এক সহনাগরিক। কিন্তু পুজোর শেষ লগ্নে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি। দশমীতে কলকাতা এবং শহরতলি এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। এই অবস্থায় যখন ফের আশঙ্কার মেঘ দেখছেন শহরবাসী, আর এ নিয়েই কলকাতা পুরসভার মেয়রকে দুষলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, মেয়র সাহেব আমাদের স্বস্তি উপহার দিতে পারেন না, গামলা আর হাফ প্যান্ট উপহার দেন। কারণ জল নিকাশির যে জায়গা, সেখানে বেআইনি বাড়ি, পুকুর ভরাট হয়ে গিয়েছে। ১০ থেকে ১১টা প্রাণ চলে গিয়েছে। তারপরেও শাসক দল বলছে মানুষের দেখে বেরোনো উচিত। তারা মানুষ ভোলানোর নানান কথা বলছে। যদিও পুরসভার তরফে দাবি করা হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত আছে। ইতিমধ্যে সিএসসির সঙ্গে মিটিং হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, কালকেই সিএসসির সঙ্গে মিটিং হয়েছে। ইন কেস অফ হেভি রেইন, বৃষ্টি পড়লে বাইরের যে টেম্পোরারি লাইন দেওয়া, ওগুলোকে যেন বন্ধ করে দেওয়া হয়। স্ট্রিট লাইন কিছু টোপিং হয়েছে। মেয়র এও বলেন, এখনো যা অবস্থা বন্ধ হচ্ছে না, ওয়াটার লগিং হলে বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী সকাল থেকে অনেকবার ফোন করেছেন, মনিটরিং করছেন, বলেছেন রেডি থাকতে। শুক্রবার একাদশীতেও সমুদ্র তীরবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে, তবে কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ। এদিকে উত্তরবঙ্গে ভারী দুর্যোগ জানালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় সমুদ্র তীরবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হবে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। একাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায়। শনিবার অর্থাৎ দ্বাদশীর দিন দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে। সরকারি চাকরি হারানোর ভয়ে একরত্তে চতুর্থ সন্তানকে জঙ্গলে পাথরের তলায় চাপা দিয়ে এলেন শিক্ষক বাবা। রাতভর পিঁপড়ের কামড়, ঠান্ডা এবং বিপজ্জনক পরিবেশ সহ্য করেও প্রাণে বাঁচল ৩ দিনের শিশুটি। ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দায়ার। অভিযুক্ত বাবার নাম বাবলু ডান্ডোলিয়া, মায়ের নাম রাজকুমারী ডান্ডোলিয়া। বাবলু স্থানীয় একটি স্কুলের শিক্ষক। সম্প্রতি রাজকুমারী চতুর্থবার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এদিকে মধ্যপ্রদেশ সরকারের নয়া নিয়ম অনুযায়ী ২-এর বেশি সন্তান নেওয়া যাবে না। দম্পতির তৃতীয় সন্তান রয়েছে, তারপরেও চতুর্থ সন্তান পৃথিবীতে থাকলে যেতে পারে সরকারি চাকরি। তাই স্ত্রী গর্ভবতী হওয়ার বিষয়টি চেপেই গিয়েছিলেন অভিযুক্ত।
দিন কয়েক আগে বাড়িতেই চতুর্থ সন্তানের জন্ম দেন রাজকুমারী। তারপরে সেই একরত্তিকে নন্দনওয়ারের জঙ্গলে ফেলে দিয়ে আসেন ওই অভিযুক্ত, পাথরে চাপা দিয়ে দেন বলে অভিযোগ। সকালে এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বাচ্চার কান্নার শব্দ শুনতে পারেন স্থানীয়রা। তারাই শিশুটিকে উদ্ধার করে খবর দেয় পুলিশে। দ্রুত একরত্তিকে হাসপাতালে পাঠানো হয়। সারা রাতে শিশুটির গায়ে কামড়েছে একাধিক পিঁপড়ে। পাথরে চাপা থাকার কারণে রক্তাক্ত হয়েছে সে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের অনেক নিচে নেমে যায়, তবে সে বেঁচে রয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন, যা অলৌকিক বলেই মনে করছেন স্থানীয়রা। শিশুটিকে খুঁজে পাওয়া এক বাসিন্দা বলেন, প্রথমে ভেবেছিলাম কোনো জন্তু কাটছে, কিন্তু কাছে যেতেই ভুল ভাঙে, দেখি সদ্যজাত পাথরের তলায়। এদিকে অভিযুক্ত বাবা মায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 93 এর অধীনে পুলিশ মামলা দায়ের করেছে। এসডিওপি কল্যাণী বরকাদে বলেন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। আইন পর্যালোচনার পর 109 অর্থাৎ হত্যার চেষ্টা সহ আরও ধারা যুক্ত করা হতে পারে। ইতিমধ্যেই তদন্ত চলছে। জনপ্রিয় গায়ক কুমার শানু তার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ করলেন। গায়কের প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি পথে হাঁটলেন এবার গায়ক। রীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন কুমার শানু এবং তার পরিবার তাকে প্রয়োজনীয় খাদ্য এবং চিকিৎসা থেকে বঞ্চিত করেছিলেন। এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন এবং মানহানিকর বলে দাবি করছেন গায়ক। তার সেই কারণেই আইনি নোটিশ পাঠিয়েছেন রীতাকে। কুমার শানুর আইনজীবী সানা রইস খান এক বিবৃতিতে বলেন, 4 দশকের বেশি সময় ধরে কুমার শানু গানের মধ্যে দিয়ে মানুষকে বিনোদন দিয়েছেন। এমন একজন শিল্পীর সম্মানহানি করতে চাওয়া দুঃখজনক। এ ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা মিডিয়া প্ল্যাটফর্মের অধিকার নেই সম্মান এবং পরিবারের মর্যাদাহানির মতো চটকদার খবর তৈরি করার। আমরা তা কিছুতেই মেনে নেব না। উল্লেখ্য, রীতা ভট্টাচার্য সিদ্ধার্থ কাননের এক সাক্ষাৎকারে বলেন, তারা অর্থাৎ শানু এবং তার পরিবার আমার সন্তানদের দুধও দিত না, চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছিল, এমনকি বন্যার সময় সন্তানদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি তিনি। তার দাবি, বিবাহ বিচ্ছেদের সময় তিনি মাত্র 100 টাকা পান, ফলে বেঁচে থাকার জন্য গয়না বিক্রি করতে হয়েছিল। শানুর সঙ্গে তার বিয়ে হয় 1980 সালে, বিচ্ছেদ 1994-এ। বর্তমানে শানু তার দ্বিতীয় স্ত্রী সেলোনি ভট্টাচার্য এবং 2 কন্যার সঙ্গেই থাকেন। তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ গায়ক, ফলে এবার কড়া পদক্ষেপ করলেন তিনি। বিদেশের মাটি থেকে ফের একবার মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি কলম্বিয়ায় রয়েছেন ভারতের বিরোধী দলনেতা। সেখানেই কলম্বিয়ার EIA বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ভারতের গণতান্ত্রিক কাঠামো নষ্ট করার জন্য ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন। তিনি বলেন, ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত শক্তি এবং স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভারত সম্পর্কে খুব আশাবাদী। কিন্তু তিনি সতর্ক করে বলেন, দেশটি গুরুতর ঝুঁকির মুখোমুখি, আর সবচেয়ে বড় ঝুঁকি হল ভারতে গণতন্ত্রের উপর আক্রমণ। তিনি বলেন, ভারত আসলে সকল মানুষের মধ্যে কথোপকথনের একটি জায়গা। বিভিন্ন ঐতিহ্য, ধর্ম ধারণার জন্য স্থান প্রয়োজন, এবং সেই স্থান তৈরি করার সর্বোত্তম উপায় হল গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে এই ব্যবস্থার উপরে ব্যাপক আক্রমণ চলছে, তাই এটি একটি ঝুঁকি। রাহুল তার ভাষণে চীনের সঙ্গে তীব্র বৈপরীত্যও তুলে ধরে। বলেন, চীন যা করে আমরা তা করতে পারি না, আমাদের কাঠামো এই ব্যবস্থা মেনে নেবে না। রাহুল 2016 সালে বিজেপি সরকারের নোট বাতিল নীতিরও সমালোচনা করেন। এটিকে তিনি ব্যর্থতা বলে অভিহিত করেন। দুর্নীতি মোকাবিলার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাহুল গান্ধী ক্ষমতার বিকেন্দ্রীকরণকে দুর্নীতি মোকাবিলার কার্যকর উপায় বলেই অভিহিত করেন। তিনি বলেন, ভারতে আমাদের কেন্দ্রীভূত স্তরে বিপুল পরিমাণে দুর্নীতি রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত 3 থেকে 4টি শিল্পগোষ্ঠী পুরো অর্থনীতি দখল করে নিচ্ছে। ভারতে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাহুল গান্ধীর এই মন্তব্যকে সহজভাবে নেয়নি বিজেপি। বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত তীব্র আক্রমণ করে বলেন, তিনি একজন লজ্জাজনক ব্যক্তি। সবাই জানেন যে তিনি সর্বত্রই দেশকে বদনাম করার চেষ্টা করছে, দেশের সমালোচনা করছে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারিও রাহুলের সমালোচনা করে তাকে ভারত বিরোধী বলে অভিহিত করেছেন। যতই সময় যাচ্ছে ততই স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতী সম্পর্কে নতুন নতুন তথ্য উঠে আসছে। এবার সামনে এলো সদ্য ধৃত বাবাজি সম্পর্কে নতুন এক অভিযোগ। ইনস্টিটিউটের এক প্রাক্তন পড়ুয়ার অভিযোগ, প্রায় 9 বছর ধরে যৌনলীলা চালিয়ে গিয়েছেন অভিযুক্ত। এদিকে বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়েছেন বাবাজির 3 শিষ্যা।
জানা গিয়েছে তারা ইতিমধ্যেই স্বীকার করেছেন পড়ুয়াদের চাপ দিয়ে অভিযুক্তর যৌন লালসার শিকার হতে বাধ্য করতেন তারা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাবাজির শিক্ষা প্রতিষ্ঠানের এক প্রাক্তনীকে বলতে শোনা গিয়েছে 2016 সালে তিনি এখানে পড়াশোনা করতেন। দাবি অনেকেই নিজেদের ছেলেমেয়েকে নির্দ্বিধায় পড়তে পাঠাতেন, কেননা তা কোনো একজন বাবা পরিচালনা করে, অথচ এলাকার লোকেরাও বাবার কীর্তি সম্পর্কে ওয়াকিবহল ছিল বলেই দাবি তার। টার্গেট করা ছাত্রীদের তিনি কেমন আচরণ করতেন? তার দাবি বাবাজি নাকি যে মেয়েকে টার্গেট করতেন তাকে আলাদা ঘরে রাখতেন, এমনকি তার ফোনটি কেড়ে নিয়ে নতুন ফোন উপহার দিতেন। তবে সেই ফোন থেকে সেই ছাত্রী কাকে কাকে ফোন করতে পারবেন সেটা নিয়ন্ত্রণ করতেন তিনি। এ প্রসঙ্গে এই ব্যক্তি বলেন, তাদের ফোন কেড়ে নেওয়া হতো, ব্ল্যাকবেরি এবং অ্যাপেলের মতন দামি ফোন দেওয়া হতো যাতে তিনি সেগুলির অ্যাক্সেস পেতে পারেন এবং চ্যাটগুলি মুছে ফেলতে পারেন ইচ্ছে মতো। ওই ছাত্রীদের তাদের পরিবার এবং আত্মীয়দের সঙ্গে কথা না বলতে বলা হয়েছিল। সেই সঙ্গে তার আরও দাবি, কর্মী হোক কিংবা পড়ুয়া সকলের সঙ্গে খারাপ ব্যবহার করতেন এই বাবাজি, যা মনে আসতো বলে দিতেন। বেতন না দেওয়া এসবই ছিল সাধারণ ব্যাপার। তার এক বান্ধবী ওই বাবাজির নজরে পড়েছিলেন বলেই দাবি বক্তার। তাকে নাকি চৈতন্যানন্দ মথুরা ইন্টার্নশিপ করতে পাঠানো হবে। মাত্র একজনকে এভাবে পাঠানোর প্রস্তাবে সন্দেহ হয় ওই পড়ুয়ার। তিনি দ্রুত ইনস্টিটিউট ছাড়েন। ওই ছাত্রী বাবাজির বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন বলেই অভিযোগ। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা, আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।